আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমানের উপর যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর একটা নিষেধাজ্ঞা আছে। তা আজকে এই প্রসঙ্গে একটা খুবই ইম্পর্ট্যান্ট সেন্সিটিভ জিনিস নিয়ে আলোচনা করব। তো আলোচনাটা তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে কেন এই আলোচনাটা করব, এটার আসল ঘটনাটা কি, এবং তারপরে আমার একটু মতামত দিব যে কিভাবে এটা সুরাহা হতে পারে। তা আলোচনাটার উদ্ভব হয়েছে ম্যানিলাতে অনুষ্ঠানরত আসিয়ান কান্ট্রিগুলির রিজনাল ফোরামের একটা সভা অনুষ্ঠিত হচ্ছে কনফারেন্সের মতো। সেখানে বিশ্বের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও গিয়েছেন এবং আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এসেছেন। তো সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার সেই সেক্রেটারি অফ স্টেটকে মার্কো রুবিওকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এটা হচ্ছে উপলক্ষ। এই কথাটা আজকে অবতারণা করছি। সেকেন্ড পার্টটা হবে আমি একটু আলোচনা করব যে ঘটনাটা কি ঘটেছিল, কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আমেরিকা যাওয়ার জন্য রেস্ট্রিকশন দিয়েছে আমেরিকা। এটার পরে আলোচনা করব যে ঘটনাটার সত্যতা, ভ্যালিডিটি, অথেন্টিসিটি কিংবা ইনফ্লুয়েন্স কি ছিল তখন। তা সেটা নিয়ে আলোচনা করব। তারপরে যদি সবটা শোনার পরে আপনাদেরও কোনো কমেন্ট থাকে, ওপিনিয়ন থাকে, ফিল ফ্রি টু মেনশন দ্যাট ইন দি কমেন্ট সেকশন। তো এবার আসেন আমরা আগে ঘটনাটা একটু মনে করি। তবে ঘটনাটা মনে করার আগে একটা ছোট্ট ক্লারিফাই করি। আমাদের অনেক পত্রপত্রিকায় মার্কো রুবিওকে লিখেছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। কথাটা সত্য, তবে আসলে ওনার পদবি পররাষ্ট্রমন্ত্রী না, ওনার পদবি হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। আমেরিকাতে ওরা মিনিস্টার বলে না, ওরা সেক্রেটারি বলে। যেমন সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি অফ ফাইন্যান্স, সেক্রেটারি অফ ডিফেন্স। আমাদের মতো মন্ত্রী বলে না, যদিও এটা মন্ত্রীর সমমর্যাদার। আচ্ছা, যাই হোক, তো এবার আসেন আমরা কেন তারেক রহমানের উপর 2008 সনে সেই রেস্ট্রিকশনটা দিয়েছে আমেরিকা যাওয়ার উপরে। তো এর মধ্যে ছোট্ট আরেকটা ঘটনাও একটু রেফারেন্স হিসাবে বলে রাখি। আপনাদের মনে আছে গত 10-15 বছর ধরে শেখ হাসিনা প্রায় বলতো যে তারেক রহমান FBI লিস্টে আছে, FBI বলেছে তারেক রহমান দুর্নীতিবাজ। আসলে এই কথাটা 100% সত্য নয়, এটাকে একটু ঘুরিয়ে বলা হতো, মিসরিপ্রেজেন্টেশন করা হতো। তো আমরা সেটাও একটুখানি আলোচনা করব। তো এবার আসেন মূল ঘটনা কি ঘটেছিল, কেন সেই সময় আমেরিকা তারেক রহমানের উপরে এই রেস্ট্রিকশন ইম্পোজ করেছে। তো ঘটনাটা ঘটেছে 2008 সনে। তো আপনাদের মনে আছে 2008 সনে সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ছিল এবং এটা ঘটেছে নভেম্বরের দিকে। তো কি হয়েছিল, নভেম্বরে আমেরিকান এম্বাসি ঢাকায় ওরা একটা তারবার্তা পাঠিয়েছিল আমেরিকাতে যে তারেক রহমানের নামে একটা মেমো আকারে। সেটাতে লিখেছিল যে চরম মাত্রার রাজনৈতিক দুর্নীতি। কথাটা খেয়াল করেন, মানিটারি কিছু না, চরম মাত্রার রাজনৈতিক দুর্নীতি, যেটাতে আমেরিকার রাষ্ট্রের উপরে নেগেটিভ একটা প্রভাব পড়তে পারে, এরকম একটা কথা লিখেছে। লিখে ওরা আমেরিকাকে বলেছে যে তোমাদের অ্যাডভাইস চাচ্ছি। তো এটা কেমন করে জানা গেছে পরে, আপনারা জানেন উইকিলিক্স একটা আছে যাদের কাজ হচ্ছে সব কিছু লিক করা, সারা বিশ্বের বিভিন্ন ইম্পর্ট্যান্ট জিনিস লিক করা। সেই উইকিলিক্স পরবর্তীকালে এই তার বার্তাটা লিক করে ফেলে, যেটার কারণে সবাই আমরা জানতে পারছি। তা আমি মাঝে মাঝে এখানে ফটো দিব কিছু কিছু অংশ যেগুলি নিয়ে আমি আলোচনা করছি। তো এগেন 2008 সনের নভেম্বর মাসে তারা যখন এই তার বার্তা আমেরিকাতে পাঠায়, তারপরে কোনো এক সময় আমেরিকা তারেক রহমানের উপরে আমেরিকা যাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন ইম্পোজ করে, সেটা এখনও আছে। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখেন, বলছে যে চরম মাত্রার রাজনৈতিক দুর্নীতি সে সময়। তো এখন কিভাবে হয়েছে সেটা একটু পরে বলবো, কিন্তু খালি এটা মাথায় রেখেন সেই 2008 সনের নভেম্বরের মাসে 3 তারিখের দিকে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে হয়েছে। এবং এটাও খেয়াল রেখেন, এটা হয়েছে নভেম্বরে, আর 2008 সনের ডিসেম্বর মাসে শেখ হাসিনারা ক্ষমতায় এসছে।
তার মানে ঠিক ক্ষমতায় শেখ হাসিনাদের সাথে যখন সব লাইনঘাট হয়েছে তার মাসখানেক আগে এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো বুঝতেই পারতেছেন এখানে কিছু একটা আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এটা হচ্ছে একটা ব্যাপার। আর শেখ হাসিনা যেটা সবসময় তারেক রহমানকে বলতো যে এফবিআই লিস্টে নাম আছে, এফবিআই সাক্ষ্য দিছে মানি লন্ডারিং এটা ওটার জন্য, সেই কেসটা আবার ভিন্ন কেস। তারেক রহমানের উপর যে রেস্ট্রিকশনটা জারি করা হয়েছে সেটার সাথে মানি লন্ডারিং এফবিআই কোনো সম্পর্ক নেই। সেটা শুধু আমেরিকান অ্যাম্বাসির থেকে যে তার বার্তাটা আমেরিকাতে পাঠানো হয়েছিল যে চরম মাত্রার রাজনৈতিক দুর্নীতি, টাকা পয়সার কথা না, সেটার উপর ভিত্তি করে তারা করেছে। আচ্ছা, পরে আবার সেই সময়কালেই ওই যে মামুন ছিল তারেক রহমানের অ্যাসোসিয়েট, মামুনের নামে এবং তারেক রহমানের নামে একসাথে কাছাকাছি সময় মানি লন্ডারিংয়ের মামলা করা হয়েছিল। তো মানি লন্ডারিংয়ের ক্ষেত্রেও আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে, খেয়াল করে দেখেন। সেই মানি লন্ডারিংটা সিঙ্গাপুরের সিটি ব্যাংকের সাথে হয়েছে। তো খেয়াল করে দেখেন, বাংলাদেশ থেকে গেছে টাকা পয়সা সিঙ্গাপুরে, এর সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই। আমেরিকাতে টাকা যায়ও নাই, আমেরিকার থেকে টাকা আসেও নাই। মামুন বা তখনকার তারেক রহমান এরা আমেরিকাতে যাওয়া আসাও করেনি, আমেরিকার সাথে কোনো সম্পর্কই নেই। কিন্তু সেই সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনরা সাথে তার কাছাকাছি সময় শেখ হাসিনার সরকার, এরা বুদ্ধি করে আমেরিকার এফবিআইয়ের কাছে অ্যাসিস্ট্যান্স চেয়েছে যে আমাদের এই মানি লন্ডারিং কেসটার জন্য তোমাদের সাহায্য চাই। খেয়াল করে দেখেন, আমেরিকার সাথে কোনো সম্পর্কই নেই এই মানি লন্ডারিংয়ের, টাকা পয়সা যায়ও নাই আসেও নেই, এরা কেউ ওখানে যায়ও নেই, কিন্তু এনারা এই এফবিআইয়ের কাছে অ্যাসিস্ট্যান্স চেয়েছে। তো ফলে ওদের এফবিআইয়ের একজন এজেন্ট এটা নিয়ে তদন্ত করে পরবর্তীকালে বাংলাদেশে একটা কোর্টে মামুনের বিচারের সময় তখন কোর্টে এসে সাক্ষ্য দিয়েছে। ততদিনে তারেক রহমান লন্ডনে চলে গেছে। মামুন তখনও যেই দিন সেই মহিলা এফবিআইয়ের এজেন্ট বাংলাদেশের কোর্টে সাক্ষ্য দেয়, তখন মামুন সেই কোর্টে হাজির ছিলেন। ইন্টারেস্টিং হচ্ছে, যখন সাক্ষ্য দেয় তখন বিএনপির অনেক যারা মামুনকে বা তারেক রহমানকে রিপ্রেজেন্ট করতেছিল লয়াররা, তারা এটার বিরুদ্ধে বলছে যে আমাদেরকে এই সাক্ষীর কথা আগে বলা হয়নি, সেজন্য ওনারা ওয়ার্ক আউট করেছেন যখন এই সাক্ষী দেওয়া হয়। যাই হোক, তো সেই এফবিআইয়ের এজেন্ট 1-1.5 ঘন্টা নানা রকম সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্যের পরে বিচারক মামুনকে জিজ্ঞেস করেছিল যে আপনার কিছু বলার আছে কি না। মামুন মুচকি এসে বলছে না। আচ্ছা, তো ওটা ওখানেই শেষ। এই কথাটার রেফারেন্স ধরেই সবসময় শেখ হাসিনা বলতো যে তারেক রহমান এফবিআই লিস্টে আছে, এফবিআই সাক্ষ্য দিছে। কিন্তু খেয়াল করে দেখেন, এখনই আমি কমেন্টারি দিব না, শুধু এটা বলবো যে সেই মানি লন্ডারিংয়ের সাথে আমেরিকার সাথে এদের সাথে কোনো সংযোগই ছিল না, কিন্তু বাংলাদেশ গায়ে পড়ে আমেরিকার এফবিআইয়ের কাছে অ্যাসিস্ট্যান্স চেয়েছে। বুঝেন ঠেলা, কোথাকার মাল কোথায় গড়াইলো। আচ্ছা, এই হচ্ছে পুরা ঘটনা। এবং আবারও ক্লারিফাই করে, তারেক রহমানের উপর যে আমেরিকা যাওয়ার জন্য যে রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়েছে সেটার সাথে মানি লন্ডারিংয়ের কোনো সম্পর্ক নেই। আমেরিকান অ্যাম্বাসি থেকে যে তার বার্তা পাঠানো হয়েছিল ওখানে বলেছে যে চরম মাত্রার রাজনৈতিক দুর্নীতি। ইন্টারেস্টিং টার্ম, নট টাকা পয়সা। খেয়াল করে দেখেন, সেই সময় তারেক রহমান সরকারেও ছিল না, প্রধানমন্ত্রী ছিল না, মন্ত্রী ছিল না, কিছুই ছিল না, শুধু পার্টি ছিল। অফকোর্স হাওয়া ভবন ছিল তখন। কিন্তু সেই সময় -2 ফর্মুলা যখন বাস্তবায়ন করতে যাচ্ছিল তখন তারেক রহমান -2 না হইলেও হি ওয়াজ ওয়ান অফ দিম, -3 মতো ছিল। সেজন্য তারেক রহমান ওয়াজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এই হচ্ছে পুরো ঘটনাটা। এবং এগুলি সব বেরিয়েছে কিভাবে? কারণ উইকিলিক্স থেকে ওই তার বার্তাটা লিক করা হয়েছিল। তো এখন আপনারা ঘটনাটা বুঝতে পারছেন কি হয়েছিল। এবার আসেন একটু কমেন্টারিতে যাই, আমাদের অ্যানালিসিসে যাই। তাহলে প্রথম তার বার্তাটা যখন পাঠানো হয় 2008 সনের নভেম্বরের 3 তারিখে আমেরিকান অ্যাম্বাসিতে থেকে আমেরিকাতে, ডিসেম্বর মাসে কিন্তু নির্বাচন হয়ে শেখ হাসিনা আসে। দেখেন 1 মাস আগে, অর্থাৎ ততদিনে মইনিউব এবং ফখরুদ্দিনদের সাথে শেখ হাসিনাদের আওয়ামী লীগের একটা ব্যবস্থা হয়ে গিয়েছিল। তো তখন তারা সামহাও, এটা এখন আমরা আমাদের অ্যানালিসিস বলছি না যে সত্য মিথ্যা, কিন্তু জাস্ট অ্যানালিসিস করতেছি। তো 1 মাস আগে যখন এই ঘটনা হয়, বুঝতেই পারতেছেন তখন মঈন ফখরুদ্দিনরা আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে যে এদেরকে ক্ষমতায় বসাবে। তাইলে পথের কাটা একজন, সেটা হচ্ছে যে তারেক রহমান।
এই জন্যই তখন ওরা এই সামহাও হয়তো আই ডোন্ট নো আমেরিকান এম্বাসিকে কনভিন্স করে একটা তারবার্তা পাঠিয়ে যাতে তারেক রহমানের উপর আমেরিকা যেতে না পারে সেটার ব্যবস্থা করে ফেলেছিল। এটা হচ্ছে তারবার্তা দিয়ে, ওই যে চরম রাজনৈতিক দুর্নীতির কথা বলে। আর মানি লন্ডারিংয়েরটা যেটা হয়েছে আমি একটুখানি টাচ করেছিলাম যে মানি লন্ডারিংয়ের সাথে আমেরিকার সাথে, মামুনের সাথে, তারেক রহমানের সাথে, বাংলাদেশের সাথে, সিঙ্গাপুরের সিটি ব্যাংকের সাথে আমেরিকার কোনো সম্পর্কই ছিল না, কিন্তু এনারা আমেরিকার এফবিআইকে অনুরোধ করেছে যেন এটা করে। তো সেটার মধ্যেও আমার ধারণা সেই তারবার্তার মতো কিছু একটা ছিল যে সামহাও তারেক রহমানকে যেন সাইজ করা যায়, অর্থাৎ এফবিআইকে দিয়ে। আর যেহেতু ততদিনে মোইন ফখরুদ্দিনরা ওদিকে রওনা করেছে, তো ফলে কিছু একটা এখানে ঘুটু পাকাইছে মনে হচ্ছে। তো এটা হচ্ছে মানি লন্ডারিংয়ের মামলা। তাহলে বুঝতেই পারতেছেন, একটা হচ্ছে ওই যে চরম মাত্রার রাজনৈতিক দুর্নীতি, যেটার জন্য ওনার উপর আমেরিকা যাওয়ার রেস্ট্রিকশন দিয়েছে, আরেকটা হচ্ছে মানি লন্ডারিং মামলা, দুটা ডিফারেন্ট কেস। তো এই দুটার কারণে এখন পর্যন্ত তারেক রহমানের উপরে সেই আমেরিকা যাওয়ার রেস্ট্রিকশন আছে। তবে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে উনি চাইলে জাতিসংঘের যে সমস্ত মিটিং মিছিল হয় নিউ ইয়র্কে, সেটাতে রেস্ট্রিকশন থাকলেও উনি যেতে পারবেন, কারণ সেটা আমেরিকা যাওয়া না, সেটা জাতিসংঘে যাওয়া। এটার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নেই। সেই জন্যই দেখবেন ওই যে মাঝে মাঝে পত্রপত্রিকায় আসে উনি নিউ ইয়র্কে সামনে যে জাতিসংঘের অধিবেশন হবে সেখানে যাবেন। আচ্ছা, তো এখন ফেরত আসি। প্রথম যেটা বলেছিলাম যে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ইনভিটেশনটা গ্রহণ করেন, উনি যদি বাংলাদেশে আসেন, তাহলে আমার ধারণা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে যদি সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে পুরো তখনকার ঘটনাটা বোঝানো যায়, যে সেই টাইম লাইনটা ধরে সেই গভর্নমেন্টদের আচার আচরণ তখনকার, সেই -2 -3 ফর্মুলার পুরো ব্যাপারটা তুলে ধরেন আমেরিকান সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে, তাহলে ওনারা তখন বুঝতে পারবেন যে আসলে তারেক রহমানের সেই যে চরম মাত্রার রাজনৈতিক দুর্নীতি কিংবা মানি লন্ডারিং, কেন এফবিআইকে আননেসেসারিলি ইনভলভ করা হয়েছিল, কেমন করে আমেরিকান এম্বাসি শেখ হাসিনার ক্ষমতা নেওয়ার জাস্ট 1 মাস আগে তারেক রহমানের নামে তারবার্তা পাঠানো হয়েছে, তাহলে ওনারা হয়তো বুঝবেন যে সেখানে সেই সময়কার গভর্নমেন্টগুলির যে একটা ইনফ্লুয়েন্স ছিল তারেক রহমানকে হয়তো ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য, বা পটেনশিয়ালি ভবিষ্যতে এই যে এখন প্রাইম মিনিস্টার হয়েছেন, এটা ওনারা তখনই আন্দাজ করতে পেরেছিলেন। সেই জন্যই ওনারা চেয়েছিলেন যে এই তারেক রহমানকে চিরজীবনের জন্য ক্ষমতা যাতে আর যেতে না পারে, সেই ব্যবস্থাটা করার জন্যই তখন আমেরিকান অ্যাম্বাসিকে দিয়েও চিঠিপত্র পাঠানো হয়েছিল, আবার এফবিআইকে আননেসেসারিলি, যাত্রার সাথে আমেরিকার কোনো সম্পর্কই ছিল না, ওনাকে এনে ইনভলভ করা হয়েছে। তো এই ঘটনাগুলি টাইমলাইন অনুসারে যদি সুন্দর করে মার্কো রুবিওর কাছে উপস্থাপন করা হয়, তাহলে হয়তো মার্কো রুবিও, ওদের যে পররাষ্ট্রমন্ত্রী আমাদের সমপর্যায়ে সেক্রেটারি অফ স্টেট, উনি হয়তো বুঝতে পারবেন যে আসলে জিনিসটা যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা আসলে তা না, এটা একটা রাজনৈতিকই কুচক্রি বলতে পারেন। তো এটা যদি সুন্দর করে উপস্থাপন করা যায়, এক্সপ্লেইন করা যায়, তারপর মার্কো রুবিও দেখে আমাদের বর্তমান সরকার ব্যবস্থা, তারেক রহমানের সাথে কথাবার্তা বলেন, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথাবার্তা বলেন, তাহলে ওনার এই যে রেস্ট্রিকশনটা ওনার উপর দেয়া আছে, এটা একটা ব্ল্যাক স্পট, সেটা আমার ধারণা উঠে যাবে। তো এটা হচ্ছে আমার এই আজকের প্রসঙ্গের, এই যে খলিলুর রহমান সাহেব যে আমেরিকার মার্কো রুবিওকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং সেটা দিয়ে যে তারেক রহমানের উপর যে রেস্ট্রিকশন আছে আমেরিকাতে যাওয়া, সেটা উঠে যেতে পারে বলে আমি মনে করি। আপনাদের কি মনে হয়?